দাঙ্গাকারী কারা, এটাই তো প্রথম প্রশ্ন ছিল। আচ্ছা, দাঙ্গাকারী কারা এটা যদি মানে আমাদেরকেই বলে দেওয়া লাগে, ভাই আমি আসলে খুব এই কথাটা খুব কষ্ট পাইলাম। আমরা কিন্তু গত রক্তাক্ত শারদে দেখছি, যেখানে ইকবাল নামে একজন, ওনাকে বলা হচ্ছে মানসিক রোগী। আমরা কিন্তু এর আগেও কিন্তু পাবনার সাথিয়া দেখছি। এরপরে আপনি গোবিন্দগঞ্জে যান, গাইবান্ধা যে বাগদা ফার্ম দেখেছি। এই দুষ্কৃতিকারীর আসলে পরিচয়টা যদি আমি নাম দিয়ে দেই, তারা তো বিভিন্ন নামে থাকে। এখন তাদেরকে আমি কি নামে বা কি দলে সাথে সংযুক্ত করব, এটা ঠিক না। আমি লেট মি ফিনিশ ফার্স্ট। এরপরে আমরা কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো ধর্মীয় কারোর নাম দিই নাই। আর হচ্ছে পাবনার সাথে এটা কিন্তু আমিও দেখেছি, আপনাদের মাধ্যমে আমরা পাইছি। আমি কিন্তু বলছি, আমরা হয়তো খুব খারাপ লাগছে যে এইভাবে মৃত্যুটা এখানে আমি দাঙ্গা তুলে নেই। আমরা বলেছি, আপনারা যদি সোশ্যাল মিডিয়া ফলো করেন, আমি কিন্তু একটা কথা বলছি আমার বক্তব্যে, যে আমরা কিছু মেসেজ ফলো করেছি বা কিছু রিপ্লাই ফলো করেছি যেখানে বলা হয়েছে আমরা কোনো বাংলাদেশের নাগরিকই না। এখন এই জিনিসটা আপনারা কিভাবে দেখছেন বা আমরা কিভাবে দেখছি? এখানে আমি দাঙ্গা না, আমরা দাঙ্গার বিপক্ষে, আমরা শান্তি বিষয়ে। আপনারা বলছেন যে আপনারা বাংলাদেশের নাগরিক না, হচ্ছে আসাম এবং গুজরাট, আপনারা বলেছেন যে বাংলাদেশে মুসলিমরা আপনাদের সংখ্যালঘু। আমরা কিন্তু কোনো ধর্মীয়, আমরা কিন্তু মুসলিম বলিনি, আমরা কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান স্পেসিফিক কোনো ধর্মীয় নাম নিই নাই, আমরা দুষ্কৃতিকারী বলেছি। যারা বিভিন্ন মানববন্ধনে বলছে এটা তাদের ব্যক্তিগত মতামত। সন থেকে আপনারা জন্মগ্রহণ করেননি। আপনারা এখানে যারা আছেন তার মধ্যে হয়তো একজন বা দুইজন আছেন 72-এর আগে জন্ম। বাহাত্তরের সংবিধানের কথা যেটা বলেছেন, অনুচ্ছেদ 3-2 পর কি পড়েছেন একবারও? যে কি আছে সেটাও জানেন না আপনারা। আপনারা যে কথাটা বলেছেন 11 সালে যে একটা তথ্য দিয়েছেন, এই কথাটি আপনি আপনার সংবাদ সম্মেলনে পড়েননি, এড়িয়ে গেছেন কেন? এক। দ্বিতীয়ত, গুজরাট এবং আসাম প্রদেশের যে ঘটনাটা গণহত্যা হচ্ছে, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য আসছে না কেন? আপনারা বলছেন আমার দেশের সংখ্যালঘুদের উপর আমরা হামলা করছি, এর উত্তরটা এখন আমাকে দিন এবং আমরা জানতে চাই। ঠিক আছে, আচ্ছা, একই সাথে বিশ্বজিৎ বলতে যে হলো ওই সময় আপনারা সংবাদ সম্মেলন করেন মানে এই করছে যেটা একটু বলুন। ঠিক আছে, আরেকটু সাথে আপনারা দেই, আপনাদের এই সংগঠন কি 6 বছর আগে প্রতিষ্ঠিত? 6 বছর পরে এসে কেন এই সময় আপনারা সংবাদ সম্মেলন করছেন? এটার উত্তর ঠিক আছে। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, যদি কাউকে গ্রেফতার করা হয়, পুলিশ সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত করে তার একটা বিষয় করবে। তার মুক্তির জন্য পুরো আপনারা কি করেছেন যে আপনার রাজপথ অবরোধ করা হবে, একদম কর্মসূচি দেওয়া হয়েছে, এটা একটা বিষয়। কিন্তু আরেকটা বিষয় আপনারা কখনো কিন্তু বলেন নাই, যখন দুর্গাপূজা হলো, এবারে দুর্গাপূজায় সবচেয়ে বড় সাপোর্ট কিন্তু বাংলাদেশের মানুষ দিয়েছে আপনাদের, সবচেয়ে বড় সাপোর্ট। আমরা সেটা স্বীকার করি এবং দুর্গাপূজায় আমরা কিন্তু একসাথেই ফাইনালি মুসলিমদের পক্ষ থেকে আপনারা কোনো নির্যাতিত হচ্ছেন নাকি শুধু একটা গোষ্ঠী কর্তৃক নির্যাতিত হচ্ছেন? আচ্ছা, আমি কি এবার প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করব? আপনারা যদি একটু নীরব থাকেন, আপনারা নীরব থাকলে আমরা দিব। আপনারা যদি একটু নীরব থাকেন, আমার প্রশ্নগুলোর উত্তর দিতে একটু সুবিধা হয়। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আপনাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে। প্রথমত, আমরা সংখ্যালঘু অধিকার আন্দোলন, মাইনরিটি রাইটস মুভমেন্ট, আমরা 8 দফার দাবি পেশ করেছি 9 আগস্ট। আপনাদের অনেকেরই প্রশ্ন আছে যে আমরা এতদিন কোথায় ছিলাম।
এটাই তো আপনাদের প্রশ্ন যে আমরা এতদিন কোথায় ছিলাম, এতদিন কোনো সংবাদ সম্মেলন আপনারা দেখেননি কেন? 9 আগস্টের পরে কেন 8 দফা নিয়ে এত কথাবার্তা হলো? প্রথমত, ধরে বল। আমরা জুলাই বিপ্লবটা কেন করেছিলাম? আন্দোলনের নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য বিরোধী আন্দোলন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি তো শেষ করি আপু, আমি তো শেষ করি। বৈষম্য বিরোধী আন্দোলন, অথচ বৈষম্য বিরোধী আন্দোলন মানে কি? কারো সাথে কোনো ধরনের বৈষম্য থাকবে না। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যখন আমরা স্বৈরাচারী সরকারের পতন করিয়েছি, নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখেছি, তখন কারো সাথে বৈষম্য হবে না এমন একটা স্বপ্নই বা এমন একটা আশাই আমরা রেখেছিলাম। গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায়, আপনারা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি সংবাদ সম্মেলন দেখেছেন, সেখানে ওনারা 2010টা ঘটনার কথা উল্লেখ করেছে যেগুলো রাজনৈতিক হামলা ছিল না। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর 2010টা জায়গায় হামলা হয়েছে, যা বর্তমানে এখন পর্যন্ত চলমান। সেই কারণে আমরা 5ই আগস্টের পরে যখন পুরনো বৈষম্যের শিকার পুনরায় হচ্ছি, তখন আমরা 8 দফা দাবি নিয়ে সোচ্চার হয়ে জোরালোভাবে রাজপথে কর্মসূচি ঘোষণা করেছিলাম 9ই আগস্ট। প্রথম কথা। দ্বিতীয় কথা, বিশ্বজিৎ হত্যার কথা আপনারা বললেন। আপনারা বিশ্বজিৎ হত্যার কথা যদি বলেন, সেই ক্ষেত্রে আপনারা এটাও যুক্ত করেছেন যে এখানে কেউ আমরা 72-এর সংবিধানের সময় জন্মাইনি। একদম সত্য কথা। ঠিক সেইভাবে বিশ্বজিৎ যখন হত্যা করা হয়, তখন আমি স্কুলে পড়ি। তখনকার সময় যারা শিক্ষার্থী ছিল বিশ্ববিদ্যালয়ে কিংবা বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, তারা ওই সময়ও আন্দোলন করেছে। আপনারা যদি সেই ভিডিও ফুটেজ চান বা ছবি চান, আমরা আপনাদেরকে দেখাতে পারবো। কিন্তু আমরা আরেকবার বলি, বিগত 53 বছরের কোন সরকার, আমরা বারংবার একই কথা প্রত্যেকটা আন্দোলনের সমাবেশে এই কথাটাই বারংবার বলি যে 53 বছরের কোন সরকারই, আমরা কোনো একটি দুইটি রাজনৈতিক দলকে মানে ইন্ডিকেট করছি না, 53 বছরের কোন সরকারই কিন্তু আমাদেরকে সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে পারেনি। সেই কারণেই আমাদেরকে পুনরায় 9ই আগস্ট থেকে রাজপথে সক্রিয়ভাবে নামতে হয়েছে। এবং একই সাথে আপনাদেরকে আমি আরেকটা কথা বলবো, আপনারা বলতে পারেন যে আমাদের 8 দফা কি, অনেকে হয়তো বা জানেন না, বা আমরা নিজেদেরকে সংখ্যালঘু শব্দটা কেন বলছি? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না, আমি বলছি, আমাকে একটু শেষ করতে দেন। একটা রাষ্ট্রে ধর্মীয় মতবাদের ভিত্তিতে বা ধর্মীয় মতানুসারের ভিত্তিতে যারা সংখ্যায় কম,